এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। এই কনকনে শীতের দিনেও যেন গরমের তাপের ছোটাছুটি চারিদিকে, বাড়ি ভর্তি মানুষের আনাগোনা চারিদিকে। পুরো বাড়ির ডেকোরেশনের করা হয়েছে সুন্দরভাবে, সবটাই পছন্দ হয়েছে আরিয়ার। তবে একটু বেশি ভালো লাগতো বোধহয় তাজা ফুল দিয়ে হলে, কিন্তু ওটা তো 24 ঘন্টার বেশি সতেজ থাকবে না। তাই মন খারাপ করেও লাভ নেই, যেহেতু বিয়েটা একই বাড়িতে হচ্ছে সেহেতু একটু নিজেকে দূরে দূরে রাখছে আরিয়া। কখন কার চোখে কি পড়ে যায়, আবার নানা ধরনের কথাও শোনায়। অবশ্য বিয়ে বাড়িতে কোনো অতিরিক্ত মানুষ নেই বললেই চলে, যারা এসেছে তারা তাদের প্রায় আত্মীয়দের জানা আছে। তবে আজ সঙ্গীত বলে এত মানুষ নেই, তবে কম করে হলেও 200 তো হবেই, সেটাও আন্দাজ করতে পারছে আরিয়া। আরিয়া উপরে দাঁড়িয়ে রেলিংয়ে হাত রেখে নিজের শট পর্যবেক্ষণ করছে, আর যখনই মনে আসছে এই সব কিছু তার জন্য, তখনই লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাসির রেখা ফুটে ওঠে। হ্যাঁ, এসব কিছু তার আর তার কাঙ্ক্ষিত পুরুষ, যার পাগলামোর কাছে হার মেনে নিয়েছে, স্বীকার করেছে তার সাথেই তার ভবিষ্যৎ নিবদ্ধ হবে। অবশ্যই হবে, দেরিতে হলেও বুঝতে পেরেছি উনি ছাড়া আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। ওনার জন্য আমি আছি, শুধুমাত্র আমি। ওনার সবটা জুড়ে আমি থাকতে চাই। পারবে না। যদি কখনো এর উল্টো হয় তবে সেই মুহূর্তে নিজেকে ঠিক ততটাই প্রকাশ করে দিব যতটা প্রকাশ উনি করেছেন। ওই বুকে থাকার অধিকারটা শুধুমাত্র আমার হবে। কথাগুলো ভেবেই নিজের রুমের দিকে পা বাড়ায়। তার মধ্যে হুট করে কেউ পেছন থেকে ম্যাম বলে ডাকে। সেই কণ্ঠস্বর চিনতে আরিয়ার অসুবিধা হয়নি। সবকিছু এনেছিস? মায়া হাত থেকে 6 থেকে 7টা শপিং ব্যাগ আরিয়ার দিকে ধরে বলল, জি ম্যাম, সবগুলো জিনিস আপনার পছন্দের ব্র্যান্ড থেকে নেওয়া হয়েছে। আপনি যেটা দেখিয়েছেন ওটা সেম পাইনি, বাট পছন্দ হবে। আরিয়া কথা না বাড়িয়ে হাত থেকে ওগুলো নিয়ে বলল, মায়া ওকে। আর হ্যাঁ, তুই থাকবি এখানেই। মৃদু হেসে বলল, ম্যাম, আসলে আপনিও এই বন্ধনে আবদ্ধ হচ্ছেন, কথাটা ভেবেই আমার খুব ভালো লাগছে। দীর্ঘ সময় পর আপনি আবারও স্বাভাবিক আছেন, দেখে ভালো লাগছে। বেশি কথা বলিস না, এখন এখান থেকে যা। মায়া সম্মতি জানিয়ে জায়গা ছাড়ে। আরিয়া ব্যাগগুলো রুমে নিয়ে এক সাইডে রেখে ভাবতে লাগলো। নিজে কখনো নিজের জন্য আলাদা কিছু নেবেন না আমি নিশ্চিত, জানি, তাই আনিয়ে নিয়েছি। সময়টা সন্ধ্যা বিকেল, চারিদিকে হালকা আলো রেখা। এখনো একেবারে সন্ধ্যা নামেনি পৃথিবীতে, এখনো আলোকময়। তবে চৌধুরী বাড়িতে ঝাড়বাতির আলোতে আকাশের আলোকটা এতটাও বোঝা যাচ্ছে না। বিভিন্ন লাইটিং এখনো অন করে দেওয়া হয়েছে। খাবারের বিশাল ব্যবস্থা বাড়িতে করা হয়নি। আফরানের কথা মতো বাইরে কোথাও ব্যবস্থা করা হয়েছে, সব সময় মতো ঠিক পৌঁছে যাবে। যদি রান্নাবান্নার কাজ নাই হয় তবে তো হাতে কোনো কাজই থাকলো না, ঝামেলাই থাকলো না। তাই খাপ ছাড়াচ্ছে কিছু জিনিস সবার কাছে। কয়েকজন মেহেন্দি ডিজাইনার মহিলা আনা হয়েছে, সেগুলো তানভীর এনেছে। জাফর সাহেব বারবার ফুঁসছেন, সবকিছু যেহেতু নিজেই করবি, আমাদেরকে বিয়েতে কি আমন্ত্রণও করে নিয়ে এসেছিস? পাশ থেকে খলিল সাহেব বুঝিয়ে যাচ্ছেন মাথা ঠান্ডা রাখতে। আয়েশের পছন্দ করে সঙ্গীতের লেহেঙ্গাটাই এই মুহূর্তে সামিরার শরীরে জড়িয়ে আছে, একদম পারফেক্ট ভাবে শরীরে মানিয়েছে। সামিরার শরীরে লাল ফর্সা ত্বকের সঙ্গে কালারটাও বেশ আকর্ষণীয় লাগছে। নিজে সাজসজ্জা শেষ করে আরিয়ার রুমে গিয়ে একটু অবাকই হয়। আরিয়া নিজের মতো ঘুমাচ্ছে দেখে মনেই হচ্ছে না এই মেয়ের বিয়ে। আরে কথায় আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রশিক্ষণ নেই। কয়টা বাজে এই মেয়ে দেখেছে? দ্রুত পায়ে এগিয়ে আরিয়াকে ডাকতে লাগলো, আরও কি করছিসটা কি? আর তোকে ডাকছে তো কখন থেকে? নিচে চল, কখন রেডি হবি? আর কখনই বা মেহেদি পড়বি? এত আয়োজন কিসের? তোর ঘুম হচ্ছে? আশ্চর্য মেয়ে তো। আরিয়ার ঘুম ঘুম কণ্ঠে এভাবেই বলতে লাগলো, গিয়ে কি করব? আমার জন্য ড্রেসই তো নিয়ে আসেনি ওই লোকটা। কি বলছিস? ভাই এখনো ফিরেনি অফিস থেকে? আল্লাহ, তোদের দুইটাকে নিয়ে কি করা যায় বলতো? মাথায় কি চলে তোদের? কথাটা বলা মাত্র প্রেমা ঢুকে বলে,
আরও ভাইয়া ফিরেছে। আরিয়া হকচকিয়ে শোয়া থেকে উঠে বসলো। আমার জন্য সবকিছু এনেছে সত্যি? সেটা দেখিনি তো। আরিয়ার মুখটা সঙ্গে সঙ্গে আবার কাছে হয়ে যায়। এই কারণেই বাবা বলেছিল তোকে আগেই নিয়ে আসতে, শুনলি কই? আরে ভাইয়া তো কাজের চাপেই ভুলে গেছে। এটা তো হতেই পারে, স্বাভাবিক তাই না? কিন্তু এখন কি হবে? এত কম সময়ের মধ্যে কি করব? সামিরা কথা শেষ হতেই রুমের দরজায় কেউ কড়াঘাত করে বলল। ম্যাম আসতে পারি? সবাই সেদিকে দৃষ্টি ফেললো। মধ্যবয়সী দুজন মহিলা হাত ভর্তি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে জামা দেখে মনে হচ্ছে না যে বাংলাদেশি কালচারের হবে। হাঁটু অবধি শরীরের সাথে মিশে থাকা জামা, যার দরুন ফুল বডির রেখা স্পষ্ট। ফেসটাও কেমন বিদেশিনীদের মতো লাগছে। সামিরা প্রশ্ন করলো, আপনারা কারা? মহিলা দুটির মুখে স্নিগ্ধ হাসি জমে। স্যার পাঠিয়েছেন এগুলো ম্যামের জন্য। কথাটা শুনেই আরিয়া খাট থেকে নেমে দরজার কাছে মহিলাগুলোর কাছে গিয়ে বলল। কি বলছেন? ইয়েস ম্যাম। কথাটা বলেই আরিয়ার দিকে এগুলো এগিয়ে দিল। আরিয়া সেগুলো নিয়ে বলল, এত লেট করেছেন কেন আপনারা? নিশ্চয়ই উনি আরও আগেই অর্ডার করেছে। এটা মোটেও ঠিক করেননি। সরি ম্যাম, স্যার কালকেই অর্ডারটা করেছিল, কিন্তু ফ্লাইটের টাইম আমাদের সকাল 12টায় হয়েছিল, তাই লেট হলো। কি ঠিক বুঝলাম না, আপনারা কি? ইয়েস ম্যাম, জাপানিজ। আমরা এই দেশেরই মানুষ, তবে এখনো ওখানেই থাকা হয়, ওখানেই আমাদের হোম। আরিয়া বিস্ময়কর দৃষ্টি ফেলে বলল, এগুলো ওখান থেকে এসেছে? এত দূর থেকে এগুলো অর্ডার করার? স্যার ম্যাম সবসময় আমাদের মল থেকেই নিজের জিনিসপত্র অর্ডার করেন, তবে এটা প্রথমবার হয়েছে যে স্যার মেয়েদের ড্রেস অর্ডার করেছেন। আমাদের মলটি সাধারণ মানুষের জন্য প্রত্যেকটাই প্রোডাক্ট আলাদা আলাদা বৈশিষ্ট্যের জন্য নাম করা হয়। আপনি দেখুন, প্রবলেম হলে জানাবেন। ধন্যবাদ। আরিয়ার মনটা যেন উথাল পাতাল শুরু করে দিয়েছে মুহূর্তে। উনি এতটা ভাবেন আমার জন্য, অথচ আমি ভেবেছিলাম উনি ভুলেই গিয়েছে। চোখ দুটো ছলছল করে উঠে ব্যাগগুলো নিয়ে সামিরার দিকে দেয় প্রেমা। সামিরা তো এতক্ষণে শুধু শুনেই যাচ্ছিল আর তারপর অবাক হচ্ছিল। আসলে ভাইয়া সব কিছুতেই আলাদা। নিজের জিনিসগুলো সে একটু বেশি কেয়ারফুল। সামিরা, প্রেমা, আরিয়া তিনজনেই মিলে ড্রেসগুলো একবার দেখে নিয়ে মহিলাগুলোকে জানায়, সবকিছুই ঠিক আছে, আপনারা যেতে পারেন। দূর থেকে দেয়ালে হেলান দিয়ে লাল ফসা সুন্দর মুখশ্রী খানা এক পানে তাকিয়ে দেখছে আর মিটিমিটি ঠোঁটের কোণে উজ্জ্বলতা ছড়াচ্ছে। মেহেদির ডিজাইনার একজন মহিলা সামিরার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে, সেটাই পরখ করে চলেছে তখন থেকে দিচ্ছে। হালকা পিঙ্ক কালারের একটা টি শার্ট পরনে, উজ্জ্বল ফসা শরীরে যেন দুধে আলতা দেওয়া হয়েছে এমন মনেই হচ্ছে। সামিরা চোখেও কয়েকবার বিষয়টা পড়েছে, চোখাচোখি হতে দৃষ্টি নামিয়ে নিচ্ছে আর মনে মনে ভাবছে, লোকটা আস্তে একটা বচ্চা, এইভাবে তাকিয়ে তখন দেখে কি দেখছে? হ্যাঁ, নিজের রূপ দেখাচ্ছে। কারোর চোখে যদি বিষয়টা পড়ে যায় তখন কি ভাববে? হাস্যর্য তো। সামিরার চেহারা, তার ভাবমূর্তি ভেসে উঠে আয়েশের বুঝতে বাকি নেই। নিশ্চয়ই মেয়েটা মনে মনে তাকে ইচ্ছে মতো কথাই শোনাচ্ছে। কথাটা ভেবে আয়ুষ আরেকবার হাসল। এবার মৃদু হাসি নয়, হীন খিলখিলে হাসি যেটাকে বলে। নিজের বউকে সামলিয়ে রাখিস, আমি আবার এত শত বুঝি না, নিজের বউ ঠিক থাকলেই চলবে। হঠাৎই কানের কাছে শব্দটা বেজে উঠতে আয়ুষ পাশে তাকায়। আফরান কথাটা শেষ করেই নর্মাল মোডে নিজের ফোন দেখতে দেখতে উপরেই উঠে গেল। আয়েশের বোঝার বোধগম্যই হলো না বিষয়টা কি হয়েছে। হঠাৎ করে এটা কেন বলে গেল? হুটহাট কি সব শুনিয়ে দেয়? স্পষ্ট করার জন্য পেছন থেকে ডাকলো, কি বলতে চাচ্ছিস? আবিরকে চিনিস নিশ্চয়ই। আফরান পেছনে না তাকিয়ে উত্তর করলো, কার কথা বলছিস? আবিরকে? আফরান কপাল কুঁচকে বলল, আমার এত শত জেনে লাভ নেই, শুধু যেটুকু বলার বলে দিয়েছি। এবার তোর ব্যাপার, কিভাবে বউকে প্রোটেক্ট করবি তুই জানিস। কথাটা বলতে বলতে আফরান নিজের রুম অব্দি গিয়ে দরজাটা লাগিয়ে দিল। এসব কি? এসব কথার অর্থ কি? কি বলতে চাইলো আফরান? হু ইজ দ্য আবির? এই আবিরকে কিসের ইশারা করলো? প্রশ্নগুলো নিজেই নিজের উপর ছাড়লো আয়ুষ। পাশ থেকে সাদিক বলল, তোকে এমন দেখাচ্ছে কেন রে? কিছু হয়েছে? আয়ুষ একবার উপরের দিকে আফরানের রুমের দিকে একবার তাকিয়ে অন্যমনস্ক হয়ে উত্তর দিল, কিছু না, কিন্তু আফরান কি সব বলে গেল? ও আফরান ব্রোর কথা ছাড়তো। আয়ুষ
এবার নিজ মস্তিষ্কে ফিরে মুখে হাসি নিয়ে বলল, তা প্রেম কেমন চলছে তোর? মানে প্রেমের সাথে কথা বলেছিস? কপাল, সব আমার কপাল, বুঝলি? বউ হয়েও কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছে না। তুই তো এখান থেকে দেখতে পাচ্ছিস, আমি তো সেই কখন থেকে পুরো বাড়ি খুঁজেই চলেছি, বাট হাওয়া হয়ে গেছে ওই মেয়ে। আয়ুষ সাদেকের কাঁধে একবার হালকা শব্দে হাত মেরে একটু শব্দ করে হেসে পড়ল, এই মেয়ে জাতিটাই এমন, বুঝলি? সবগুলো বুঝো বোঝে না, না ছুতে দেয় আর না দৌড়ে থাকতে দেয়। চুপ করবি, সব সময় রোমান্টিক মুডে কিভাবে থাকিস? হ্যাঁ, এই দেখে আমি চিন্তা করতে করতে শুকিয়ে যাচ্ছি মুহূর্তে মুহূর্তে। তা এমন ঠাস করে কিভাবে পড়লি ওই প্রেমার প্রেমে? চুপ করবি তুই, কোথায় আছে জানলে সেটা বল। প্রেম আর প্রেমের শব্দ দুটা, এত কাছে থেকেও মেয়েটা প্রেম থেকে বঞ্চিত হচ্ছে এত বছর ধরে। ও, এই কারণে ওই মেয়ে বন্দিখানায় ঢুকে থাকবে? একটু তো বের হতে পারতো, তাই না? আরও রুমে আছে হয়তো, আরুকে ঠিক করে দিচ্ছে। কথাটা বলেই আয়ুষ হু হু শব্দে অট্টহাসিতে তুলে আবারও গলা ভিজায়। কথাটা বলে কাঁধ থেকে আয়ুষের হাতটা সরিয়ে দিয়ে সাদেক উপরের দিকে হঠাৎ হলো। আয়ুষ আবারও হেসে চোখে চোখ রাখলো সামিরার দিকে। পার্লারে মহিলার কাছে সাজবে না বলে প্রেমাকে দিয়ে নিজের হালকা মেকআপটা করিয়ে নিচ্ছে, কিন্তু কথা হলো সবকিছু ঠিক থাকলেও, জামাটা পছন্দ হলেও তার ইচ্ছে ছিল লেহেঙ্গা টাইপ কিছু একটা পরবে। এই লোকটা শুধুমাত্র একটাই লেহেঙ্গা আনিয়েছে, বাকি দুইটা রাউন্ড জামা টাইপের সালোয়ার সহ ওড়না রয়েছে। এগুলো প্রত্যেকটার দামটা কম করে হলেও 1.5 থেকে 2 লক্ষ টাকা হবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দরভাবে একদম নিখুঁত কাজ। লোকটার পছন্দ তো আছে মানা যায়, কিন্তু বিয়ের সময় সঙ্গীত কিংবা হলুদে মানুষ কি এগুলো পরে? অথচ কথাটা ভাবলে আরিয়া বিরক্ত লাগছে। আস্ত একটা বোরিং লোক। ভাবি দুটো জিনিস কানে গলায় যে গয়নাটা পরবে এমন সুযোগটাও নেই। জামার কালারটা ঠিক কোথায় বুঝতে পারছেন? গহনাটা পরলে ঠিকভাবে দেখাও যাবে না, এটা পরেই লাভ কি? জামার কলারটা ঠিক কোথায় বুঝতে পারছেন? গহনাটা পরলেও ঠিকভাবে দেখাও যাবে না, এটা পরেই বা লাভ কি? লাগবে না আর, উনি যেমন চায় তেমনই থাকুক। এক প্রকার বিরক্ত হয়ে প্রেমার হাত থেকে সেটা সাইডে রেখে বলে, পেছন থেকে বলে উঠল, এই তো বোঝার জন্য ভেরি গুড। আর এতক্ষণ এমন তেজ দেখাচ্ছিলিস কেন রে? প্রেমা আরিয়া পেছনে ঘুরতে আফরানকে দেখে একটু চকিয়ে উঠে প্রীত হয়। আপনি এখন কি করছেন এখানে? তোকে বলে আসতে হবে? আফরানের কথাটা শেষ হতে কেউ বলে উঠল, মাত্র 2 দিন পর তো বিয়েটা হচ্ছে, এখন এমন ঘুরঘুর করে মেয়েটার মাথাটা না খেলে হয় না তোমার? আফরান বিরক্ত কণ্ঠে বলল, উফ বাবা, তোমাদের কাছে বিয়েটা নতুন, বাট আমার কাছে ওটা পুরাতন। 20টা বছর ধরে এই মেয়েকে দেখে আসছি। ওকে, বেশি কথা বলো না, এখন এখান থেকে যাও। পারবো না। জাফর বিরক্তি নিয়ে ভেতরে এসে আফরানের সামনে দাঁড়িয়ে পড়ল, যেতে বলছি যাও, বিয়ের আগে এইভাবে আর আসবে না, যখন তখন কারো নজরে পড়লে বিষয়টা ভালো দেখাবে না। আবারও মানুষদের কথা তুলে ঠিক করছো না। আমি আমার বউ দেখতে এসেছি, ব্যাস। নির্লজ্জ বেহেয়া কথাকার, যেতে বলছি যাও। জাফরের কঠোর কণ্ঠের সাথে আজ তর্ক করতে ইচ্ছে হলো না বলেই কথা না বাড়িয়ে চলে এসেছে, নয়তো কারো কথা পাত্তা দেওয়ার সময় এই ছেলের আছে নাকি? মামুনি, তোমার হয়েছে? কথাটা বলে আরিয়াকে এমন করে দেখে মুখে হাসি ফুটিয়ে গিয়ে হাত বুলিয়ে দেয় মাথায়। মামুনিকে আজ খুব ভালো দেখাচ্ছে, আর ওই পচ্চারটা জামা দিয়েছে তোমায়? প্রেমা পাশ থেকে বলো, হ্যাঁ, ভাইয়া তো স্পেশালি জাপান থেকে ড্রেস জুয়েলারি অর্ডার করেছে আরুর জন্য। আমার তো খুব ভালো লেগেছে সবগুলো। এই যে পরিচিত, এটাও ভাইয়ার দেখো। জাফর একবার চোখ বুলিয়ে দেখে বলো, হ্যাঁ সত্যি ভালো লাগছে, আর আমার মামুনিকে সবকিছুতেই মানায়। কথাটা বলে আবারও হাসে জাফর। বেশি রাত করো না, চট করে গিয়ে হাতে রংটা পরে নাও, যাও। আরিয়া একটু লজ্জা পেয়ে মাথা নত করে সম্মতি জানায়। জাফর সাহেবের পিড়াপিড়িতে সামিরার মা বাবাও এসে উপস্থিত হয়। উদ্দেশ্য ছিল আসবে না, বিয়ের দিন আসবে, কিন্তু এতবার করে
বলায় না এসে পারল না তারা। অবশ্য না আসার আরেকটা কারণও আছে। নাবিলের জন্য যেই বাড়ির ছেলে তাদের ছেলেকে আটকে রেখেছে, নিশ্চয়ই এই বাড়িতে কারোর আসতে ইচ্ছে হবে না। আজমল সাহেব তো গিয়েছিল কি ধরনের অসভ্যতামি করে পাঠিয়ে দিয়েছিল খালি হাতে। অবশ্য সবারই জানা আছে এই ছেলে কেমন, তবুও একরাশ আশা নিয়ে গিয়েছিল, যেটার কারণে আবারও আশাহত হয়ে ফিরতে হয়েছে। মা বাবাকে দেখে সামিরা দ্রুত পায়। যেটুকু মেহেন্দি পড়া হয়েছে সেটা নিয়েই দাঁড়িয়ে গিয়েছে। রাবেয়া বেগমকে আজ কদিন না দেখে একটু দেখার জন্য মন কেমন করছিল, তাই এসে সামিরাকে জড়িয়ে ধরল। এমন সময় পেছন থেকে কেউ বলে উঠল, আমাকে তো ভুলেই গিয়েছিস দেখছি। এই দুদিন ধরে এখানে আসার পর একবারও কল দিয়েছিলি? প্রহর গুনতে গুনতে আমার তো হাড়গুড়ের অবস্থা নাজেহাল হয়ে গিয়েছে রে। সামিরা এই কণ্ঠ শুনে বুঝতে বাকি নেই এটা তার মামাতো ভাই আশরাফ ছাড়া কেউ নয়। 2 মাস হলো তাদের বাড়িতে এসে নাবিল ভাইয়ার জায়গাটা নিয়েছে। অবশ্য কাজের কারণে এসেছে। এত বছর ইতালিতে ছিল, হুট করে দেশে ফেরার ডিসিশন নিয়েছে। সামিরার কাছে এই লোকটাকে এতটাও পছন্দ নয় বিনা কারণেই। তবে সামিরা খেয়াল করেছে অযথাই আশরাফ তার সাথে কথা বলার সুযোগ খোঁজে। বিষয়টা সামিরার চোখ এড়াতে পারেনি। মাকে ছেড়ে দিয়ে এবার আশরাফের সামনে গিয়ে বলল, ইমা কি বলছেন? ভাইয়া আসলে কয়দিন ধরে একটু ব্যস্ততায় কাটছে, তাই কল দিতে পারিনি। তা আমি কল দিলেও কয়বার উঠিয়েছিস? আসলে খেয়াল করিনি ভাইয়া। আশরাফ একটু হেসেই বলল, ওকে, নো প্রবলেম। তা তোর এই হাজব্যান্ড, আই মিন এক্স হাজব্যান্ড হবে কিছুদিন পর, ওটা কোথায়? আমিও দেখতে চাই যে তোকে ও রিজেক্ট করেছে তার ফেসটুকু। সামিরার কাছে কতটা ভালো লাগেনি। এক্স হাজবেন্ড কখন হলো? এখনো তো হয়নি, তাই না? তাহলে এই ওয়ার্ডটা কেন শুধু যোগ করলো? কি হলো বল? ঠিক আছে। কথাটা বলে আশরাফ চারিদিকে চোখ বুলাতে বুলাতে এদিক ওদিক হাঁটতে থাকে। আজমল সাহেব আর রাবেয়া বেগমকে দেখে আয়ুষ একটু কাচুমাচু শুরু করলো। আসলে সবাই বিষয়টা জেনে যাওয়ার পর কারোর সাথে তেমন কথা বলা হয়নি। আয়ুষ বা কি বলবে, বলার মতো কিছুই আছে নাকি? কিন্তু আজ বলতে চাচ্ছে, কারণ সে তার বউকে আর ওই বাড়িতে রাখতে চায় না। যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবে তার কাছে। সবটা প্রকাশ করার পর বউকে দূরে রাখার প্রশ্নই ওঠে না। আর ধীর পায়ে এগিয়ে গিয়ে আজমল সাহেবের সামনে দাঁড়িয়ে নিম্ন গলায় বলল, বাবা কেমন আছেন? আজমল সাহেব আয়েশের দিকে তাকে স্বাভাবিকভাবেই বলল, এতদিন পর এই বাবাকে মনে পড়েছে। আমি তো কিছু বলিনি তোমাকে, উল্টে আমি কৃতজ্ঞ তোমার প্রতি যে আমার মেয়েটার সম্মানটা বাঁচিয়েছ। কিন্তু আমি তো তোমার কাছে আগে থেকেই না পেয়েছিলাম, তাহলে কিসের এত সংকোচ ছিল? আজমলের ঠিক ঠোঁটের নিচে কাটা দাগটা লক্ষ্য করে আয়ুষ একটু বিচলিত হয়ে বলল, বাবা কিছু হয়েছে? এখানে কিভাবে ব্যথা পেয়েছেন? আসলে তেমন কিছু না, একটু লেগে কেটে গিয়েছে, কিভাবে খেয়াল করিনি। তাই বলে এতটা? আচ্ছা এসব ছাড়ো, কেমন আছো এমনিতে? ভুলে গিয়েছো সেটা তো বাদ দিলাম, তবে আমাকে নিয়ে একটু কড়া বলতাম। হ্যাঁ বলুন না। থেকে রাবেয়া বলল, তোমার ভাই এখন কোথায় আছে আমাকে একটু বলবে? বাড়িতে আছে তো? রাবের কথা না বাড়িয়ে উপরের দিকে চলে গেল। হ্যাঁ আপনার তো রুমই আছে, কিছু প্রয়োজন? কথাটা এখনো না বললেও হতো, তবে বলে যখন দিয়েছো শেষ করেই যাই। বলেছিলাম তোমার আর স্বামীরা ডিভোর্স নিয়ে। আমি জানি তুমি আরও আগে ডিভোর্স চেয়েছো, হয়তো আমার মেয়ের কাছে তোমার বাবার কারণে আটকে আছে। আমিও আমার মেয়ের একটা সুন্দর ভবিষ্যৎ চাই, তাই আমার মেয়ের ভবিষ্যৎ নিয়েও আমি ভেবে ফেলেছি। বিয়েটা শেষ হোক, আমি তোমার বাবার সাথে কথা বলে সবটা বুঝিয়ে বলবো। তাছাড়া আমার মেয়েও নিশ্চয় এসব নিয়ে ভেতর থেকে ভেঙে পড়েছে, মুখে না বললেও আমার বোঝার ক্ষমতা আছে। আয়াস, তোমাদের দুজনকে সে আর বাধ্য করে সংসার করতে পারবে না, তাই যদি জলদি সম্ভব সম্পর্কটার ইতি টেনে নতুন জীবন দিতে চাচ্ছ। আজমল সাহেবের প্রতিটি কথা আয়েশের ঠিক বুকে গিয়ে আঘাত হানছে। মোটেও এই মুহূর্তে এসব শোনার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু নতুন জীবন বলতে ঠিক কি বলতে চাচ্ছে সেটা একটু হলেও আন্দাজ করতে আবারও প্রশ্ন করল, আপনি কি ওর বিয়ে দেওয়ার কথা ভাবছেন? তুমি ঠিক ধরেছ, আমার বড় বোন শাহিদের ছেলে আশরাফকে তো চেনই, ওর সাথেই প্রস্তাব করেছে। আসলে আশরাফ ও এটাতে
মত দিয়েছে, তাই আমি কোনো বাধা দিচ্ছি না। আমার মেয়ে সুখী হলেই আমি শান্তি। বা পাশটায় হালকা চিনচিনে ব্যথা অনুভব করছে। এসব শোনার পরে যা কিছু বুঝিয়ে বলার মতন ছিল সবটাই যেন গুলিয়ে ফেলেছে আয়ুষ। মুখ দিয়ে আর একটা শব্দ পর্যন্ত আসছে না, শুধু চুপচাপ করে তাকিয়ে রইল একটু অদূরে দাঁড়িয়ে থাকা সামিরার দিকে। কি বলছো বুঝেছ? তুমিও সামিরান খারাপ চাও না, সেটা আমিও জানি আয়াস, তাই দেরি করতে চাচ্ছি না। আজ বলে কথা শেষ হতে আয়ুষ আর এক মুহূর্ত জায়গায় দাঁড়িয়ে থাকতে পারল না। হনন পায় জায়গা ছেড়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল। ম্যাম, নামটা যেন কি আপনার হবু হাজবেন্ডের? ডিজাইনার মহিলার কথাটা কর্ণপাত হতে আরিয়া যেন লাল হয়ে যাচ্ছে। কারো মুখে নিজের সাথে হাজবেন্ড শব্দটা যেন অনেক লজ্জার একটা বিষয় হয়ে গেল এই মুহূর্তে আরিয়ার কাছে। বলবেন প্লিজ ম্যাম। আফরান। ফুল নেম বলুন ম্যাম। ওনার ফুল নামটা তো আমি জানি না, কিভাবে বলবো এখন? না বলতে পারলে তো একটা লজ্জার বিষয় হয়ে যাবে মনে হচ্ছে এখন। পাশ থেকে আফরান হুট করে কোথা থেকে এসে বলল, তো দেখছি লজ্জা শরমের কিছুই নেই, হাজবেন্ডের নাম মুখে নিতে তো লজ্জা করলো না রে। আরিয়া কপাল কুঁচকে সেদিকে তাকায়। ইচ্ছে করে কদিন ধরে এই লোকটা এমন ভাবে পিছিয়ে লেগেছে, মনে হচ্ছে আমি ওনার হাতের কোনো বস্তু যেটাকে উনি নিজের মতো বলতে পারবেন। এভাবে তাকিয়ে আছিস কেন? আফরানকে দেখে মহিলাটি একবার ঠোক গেল। আফরান চৌধুরীকে ফোনে দেখে আর বাস্তবে দেখার মাঝে আকাশ পাতাল পার্থক্য। ভয়ঙ্কর সেই রূপটা আজ চেহারা না থাকলেও দেখতেই ভেতরে কেমন গুলিয়ে ফেলে ভয়ে। পাশ থেকে একজন বলল, এই যে তুমি একটু দূরে দূরে থাকো আপাতত। বিয়েটা একবারই তো হচ্ছে দেখে যখন তখন আসতে পারো না বউয়ের সামনে। সব সময় নিজেকে ওভার স্মার্ট ভাবা ঠিক কাজ নয়। এটা বিয়ে বাড়ি, ফেলা নয়। আফরান এর কান অবধি আসতেই হাত দুটোর শিরা উপশিরাগুলো ভেসে উঠল নীলচে হয়ে। তার মধ্যেই কোথা থেকে রহিমা বেগম এসে বলে উঠলেন, দেখলে তো কি বললো? বলেছিলাম না তোমার এসব ন্যাকামো আমার মেয়ের জন্য বিপদ হবে সমাজের সামনে। আফরান নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালিয়ে একবার রহিমা বেগমের দিকে ফিরে তাকায়। এইভাবে কি দেখছো? ভুল বলেছি কি? ভুল সময়ে ভুল মানুষটিকে বলছেন। কথাটা শেষ করে আফরান আরিয়ার দিকে তাকিয়ে বলা, আমার রুমে আয় 5 মিনিটের মধ্যে। একদম না আরিয়া, এই ছেলে পাগল হয়ে গেছ। দেখছো না বাড়িতে ভর্তি মানুষ, এভাবে হুট করে যখন তখন কথা বলতে পারো না। আফরান কথা না বাড়িয়ে চারিদিকে একবার চোখ বুলিয়ে তানবীরের কাছে গিয়ে তাতে দশ চেপে কিছু একটা বলে, যেটা বোঝার উপায় হলো না আরিয়ার এত দূর থেকে। এরই মধ্যে প্রায় অনেকটা সময় কেটে গিয়েছে। আফরান নিজ বারান্দায় কাছের টেবিলটার উপর দুটো বিয়ারের বোতল রেখে এক হাতে নিয়ে এই পর্যন্ত 10 গ্লাসের মতো গিলেছে এগুলো। চোখ দুটো ভীষণ রকম জ্বলছে। বারান্দায় লাইটটাও অফ, মুড হালকা চাঁদের আলোতে বসে বসে এসবই গিলছে। আকস্মা হাতের মুঠোয় বোতলটা ছুঁড়ে ফেলে নিচে, তবু রাগ যেন কমছেই না, ভেতরে যেন অগ্নি দগ্ধ হচ্ছে। নিচ থেকে ভাঙা বোতলের একটুখানি অংশ হাতে নিয়ে এটার দিকে তাকিয়ে একবার ঠোঁট বাঁকিয়ে হেসে পরিহিত শার্টের ওপর থেকে বোতাম দুটো এক হাতে ছড়িয়ে ডান হাতে ধরে রাখা কাজটা দিয়ে বুক বরাবর বাঁ পাশটায় পরপর খুব ধীরে ধীরে গতিতে আগ টানতে থাকে। মুখে বেপরা হাসি, চোখ বেয়ে স্বগতিতে জল গড়িয়ে পড়ছে। এই কন্ট্রোললেস রাগের তাপমাত্রা যে বেগতিক হয়ে আছে সেটা বুঝে যাচ্ছে। মিনিটের কাছাকাছি হতেই চললো। আফরানের হাত থামছে না নিজেকে আঘাত করা থেকে। মুখ থেকে দুটো শব্দ তাতে দশ চেপে প্রকাশ করে, এই হার্ট আমি চাইনি, যেটা নিজের জন্য নয় অন্যের জন্য আবেগপ্লুত হবে। এই হৃদয় আমি চাইনি, যেটা অন্যকে দেখার তীব্র ইচ্ছে জাগবে। এই দুর্বলতা আমি চাইনি, যার কারণে নিজেকে কন্ট্রোল করতে হবে। শব্দগুলো বলা শেষ করে এবার ভাঙা কাচের টুকরোটা নিজের মুখের সামনে ধরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে। বুক থেকে গড়গড়িয়ে রক্ত রঞ্জিত হচ্ছে। সাদা শার্ট ক্রমাগতভাবে রং বদলাচ্ছে, লাল হয়েছে পরনের জামা, অথচ আপনার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। উল্টো আরো দুটো শব্দ উচ্চারণ করে। কথা এই কণ্ঠ দিয়ে বারবার ডাকি, তাই না? এই কণ্ঠস্বর আমার চাই না, বেহায়া হার্টবিট চাই না আমার। কথাটা বলে নিচের গলার দিকে কাজটা এগোতেই কানে চিৎকারের শব্দ
বেজে ওঠে। গুঞ্জনের শব্দ চারিদিকে থেকে ভেসে আসছে আফরানের কানে। এতেই যেন আফরানের শান্তি মিলছে না সামান্য হলেও। তাই তো হাত থেকে ভাঙা কাজটা রেখে দেয় সযত্নে টেবিলের ওপর। মুখে বাঁকা হাসি রেখে পাশ থেকে ফোনের স্ক্রিনে একটা ভিডিও চালু করে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে নিচ তলার সকল মানুষ একত্রে জড়ো হয়ে আছে। এতেই যেন আফরানের শান্তি মিলেছে সামান্য হলেও। তাই তো হাত থেকে ভাঙা কাজটা রেখে দেয় সযত্নে টেবিলের উপর। মুখে বাঁকা হাসি রেখে পাশ থেকে ফোনের স্ক্রিনে একটি ভিডিও চালু করে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে নিচ তলার সকল মানুষ একত্রে জড়ো হয়ে আছে, চেঁচামেচি করে যাচ্ছে। সবার মাঝখানে রহিমা বেগম ফ্লোরে পড়ে আছে, দুহাত মুখের উপর দিয়ে ঢেকে রেখে গোঙানির আওয়াজ দিচ্ছে। দু হাতের ওপর দিয়ে রক্ত প্রবাহ হচ্ছে, পরনের কাপড়খানাও ঠিক নেই, দুপায়ে ছিটিয়ে জ্বলন্ত ব্যথা অনুভব করছে। পাশ থেকে আরিয়া দাঁড়িয়ে কি হয়েছে বোঝার চেষ্টা করে ভেতরে প্রবেশ করেছে। এতটুকু দেখতে আফরান ফোনটা হাত থেকে আবারও টেবিলের উপর রেখে দিয়ে বুকের কাটা অংশটির উপর হাত রেখে বেপরোয়া ডেভিল হাসি মুখে জমিয়ে বলতে শুরু করে, বলেছিলাম 5 মিনিটসের মধ্যে আমার রুমে আসবে, তুমি তো শুনলে না। তাহলে আমি কি করব? তোমাকে খুব কাছ থেকে একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছিল যে। এত মারাত্মকভাবে আমাকে কেন ফাঁসিয়েছ? যদি কথা মতো চলে আসতে অন্তত একটু হলেও কষ্টটা কম হতো। শাশুড়ির তোমার জন্যই তো হলো না। তুমি তো আমার কথা না শুনে মায়ের কথায় আমার কাছে আসোনি। সেদিন তো বলেছিলাম এমন কিছু নেই যার কারণে আমাদের মাঝে দূরত্ব তৈরি হবে। যদি হয় সেটাকে নিশ্চিহ্ন করে দেব। আজকেও তুমি অন্যের কথায় আমার কথার মূল্য দাওনি। সো যে কারণেই অবাধ্য হয়েছ সে কারণটা তো আমাকে স্থির থাকতে দেয়নি আরু। তাছাড়া ওই মহিলার তো শাস্তি পাওয়ারই ছিল, তাই না? তোমার ওই মসৃণ নরম তুলতুলে শরীরে হাত দিয়েছে। সে ওই হাত অবশ্য সজল দেখতে চায় না, যেন একই ভুল ওই মহিলা আর না করতে পারে। তার জন্য এই সামান্য ব্যবস্থা। আর ওই চোখ দিয়ে সেদিন আমাদের অনুভূতিপূর্ণ সুন্দর মুহূর্তটা দেখে তোমার চরিত্রে আঙ্গুল উঠিয়েছে। তার জন্যই তো এই ব্যবস্থা করে দিলাম, যেন আর দ্বিতীয়বার না দেখতে পারে। তারপর আজকে ওই সব কথা বলার পর ওই চেহারা দেখতে আমার অবশ্যই বিরক্তিকর লাগবে, তাই তো একটু এসির ব্যবস্থা করে দিলাম ওই হাতে ওই চোখে। কিন্তু বিশ্বাস করো, মরে যাবে না, একদম বাঁচিয়ে রাখবো। নয়তো তুমি খুব কষ্ট পাবে, খুব কাঁদবে, তাই জানটুকু বাঁচিয়ে রাখবো। কথাগুলো আফরান প্রায় পাগলপানা গলায় বলছে। গলার স্বর মুহূর্তেই একবার স্বাভাবিক তো অন্যবার ক্রেজি টাইপ হচ্ছে, কিন্তু আফসোসের ছিটে ফোটাও নেই এই চেহারায়। ভয়ঙ্কর এক রূপ প্রকাশিত। এই মুহূর্তে আফরান রক্তে রঞ্জিত ভেজা ছুপছুপে শার্টের বোতামগুলো খুলতে খুলতে রক্তগুলোতে একবার চোখ রাখে। অন্ধকারের চাঁদের আলোয় কালচে দেখা যাচ্ছে সেগুলো। দেখা পাওয়া মাত্র ঠোঁট কামড়ে নিজে নিজে হালকা হাসছে। এতক্ষণ ধরে সবার মুখে একটাই কথা, এটা কি থেকে কি হয়ে গেল, কিভাবে কি হয়েছে হঠাৎ? আল্লাহ সব রক্ষা করো। এত মানুষের মাঝেও চোখের সামনে দিয়ে কিভাবে এই কাজটা করলো নির্দয় মানুষ? এই শেষ বয়সে মহিলার সাথে এমন কে করলো? আপাতত কারোরই বোধগম্য হয়নি এখনো এখানে কি হয়েছে। গুঞ্জন শুনতেই জাফর সাহেব, খলিল সাহেব সবার আগে এখানে এসে নিচে এভাবে মুখে হাত রেখে রহিমা বেগমকে কাজরাতে দেখে দুজোড়া পা থমকে যায় যেন। খলিল সাহেব অজান্তে চেঁচিয়ে উঠে রহিমার পাশে বসে শাড়িটা এক হাতে ঠিক করে দিয়ে বলতে লাগলো। বাবার এমন বিচলিত কণ্ঠ কর্ণগোচর হতে আরিয়া মেহেদি পড়া থামিয়ে দিয়ে, কি হয়েছে? এমন করছেন কেন রহিমা ভাই সাহেব? রহিমা, হাতে রক্ত কেন? কে কি করেছে? বাবার এমন বিচলিত কণ্ঠ কর্ণগোচর হতে আরিয়া মেহেদি পড়া হাত থামিয়ে দ্রুত সামনে এগিয়ে এসে সামিরার কাছে বলতে লাগলো, কি হয়েছে ওখানে? কোনো সমস্যা? বাবার আওয়াজটা কেমন লাগছে যেন। ছায়া উল্টাপাল্টা কিছু করে ফেলেছে? সামিরাও সেটা জানার জন্য বিচলিত হয়ে বলল, আমি তো ঠিক জানি না, আগে দেখি গিয়ে তারপর তোকে বলছি। আরিয়ার হৃৎপিণ্ড ওঠানামা করছে, কাঁপছে। তার চোখ দুটো অজান্তেই বারবার অদৃশ্য কোনো কিছু কানের কাছে এসে জানান দিচ্ছে বড় কিছু হয়ে গিয়েছে, যেটা এখন হওয়া মোটেও ঠিক ছিল না।
সামিরার কথা উপেক্ষা করে দ্রুত পায়ে লোকজনের ভেতরে ঢুকে যায় আরিয়া। এটাই মনে হয় তার জন্য কাল হয়ে যায়। চোখের সামনে মায়ের ঝলসে যাওয়া হাত দিয়ে মুখখানা ঢেকে রেখে দুপা একত্র করে ফ্লোরে আওড়াচ্ছে। রহিমা বেগম খলিল সাহেবের উরুর পাশটা রহিমার হাত মুখ থেকে গড়িয়ে আসা রক্তগুলো দিয়ে সাদা টাইলস লাল হচ্ছে। প্রথমে বিষয়টা না বুঝতে পারলেও জাফরের দিকে একবার মাথা তুলে তাকে আরিয়ার স্পন্দন যেন সেখানেই থেমে যায়, স্তব্ধ হয়ে গলা থেকে আওয়াজ। মুহূর্তেই ঠিক মায়ের পাশে হাত পা ছেড়ে দিয়ে ঝলে পড়ে পাশ থেকে দুজন মহিলা, বলতে লাগলো, আহারে বেচারি মেয়েটার ভাগ্যটা কেমন দেখো, আজকে দিনে এমন একটা ঘটনা ঘটতে হলো। কিন্তু কে করেছে এমন? দেখে তো মনে হচ্ছে এমন কিছু ছিটিয়েছে যেটা খুব বিষাক্তময় কিছু হবে। মেয়েটাকে নিয়ে যাও এখান থেকে, আর জলদি ডাক্তারের ব্যবস্থা করো। পুরো বিয়ে বাড়ি এই মুহূর্তে যেখানে এতক্ষণ ফুর্তিতে ভরে উঠেছিল, এই মুহূর্তে ঠিক ততটাই নিশ্চিততা পালন করছে। পুরো বাড়িতে এই মুহূর্তে একটা মানুষেরও সারা শব্দ নেই। থাকবি বা কি করে? একটা মানুষও তো বাড়ির আশেপাশে দেখা যাচ্ছে না। প্রতিটি সদস্য হাসপাতালে গিয়েছে রহিমা বেগমের জন্য। তখন হন্তদন্ত ওই কাছে যে হসপিটালটা ছিল সেটাতেই নিয়ে গিয়েছিল। সময় সংকটতার কারণে শুধুমাত্র আরিয়াই রয়ে গেছে বাড়িতে, সেটাও অবচেতন অবস্থায়। এখনো হুঁশ ফেরেনি। মনে হয় মারাত্মকভাবে হার্ট ব্লক খেয়েছে, নয়তো রাতের শেষ প্রহর হতে চললো, জ্ঞান ফেরার নাম গন্ধ নেই। অবশ্য সামিরাকে আয়ুষ বাড়িতেই থাকতে বলেছিল বারবার, তাই আরিয়ার পাশেই ছিল অনেকটা সময়। কিন্তু ওদিকে কি হচ্ছে সেসব বারবার দোলা দিয়ে সামিরাকে চিন্তায় ফেলে দিয়েছিল। 2 মিনিট পর পর কল করছিল আয়ুষকে। এক প্রকার বিরক্তি নিয়েই রাতের মাঝামাঝি সময় আয়ুষ ফিরে এসে সামিরাকে নিয়ে গিয়েছে। ওইদিকে সবটা আয়ুষের উপরেই এক প্রকার চাপ হয়েছে। বাড়ির একমাত্র ছেলে বলে দায়িত্বটা তার দিকে ফিরে বারবার। একমাত্র বলে উল্লেখ করার কারণটা হলো নিশ্চয়ই সবার অজানা নয়। বড় ছেলের নাম বসিয়ে কখনো দায়িত্বের বেড়াজালে নিজেকে বেঁধেছে, কখনো কিছুতেই নিজেকে জড়ায়নি আফরান। আর এই পরিস্থিতিতে কারো মাথায় আফরান নামক মানুষটি হয়তো ছিলই না। তখন কিভাবে রহিমা বেগমকে বিপদ মুক্ত করা যায়, সেটা এই মুহূর্তগুলো যে সবার মাথায় দলা পাকিয়ে আছে। এত নৃশংসময় কাজটা কে করেছে? এই বৃদ্ধ বয়স্ক মায়ের বয়সী মহিলাটির সাথে। এটা কি কখনো কেউ ভেবেছে? রহিমা বেগমের এই কালে এসে তাও অচেনা এই শহরে কি কদিনই শত্রু জুটিয়ে ফেলেছে, নাকি অন্য কারো উপর আক্রমণ করতে চেষ্টা চালিয়েছিল, যেটা ঘটনাক্রমে রহিমা বেগমের মাঝেই এসে ভেসে দিয়েছে? তাও এই বিয়ে বাড়িতে। আচ্ছা, আফরানের কোনো শত্রু নয় তো, যে বিয়েটা হতে দিতে চাচ্ছে না? টেবিলের শেষ অংশটুকু বসে বসে প্রশ্ন সাজাচ্ছে আয়ুষ। যদিও সে এখন চাইলেও আবার ডিটেকটিভের পদ পাবে না, কিন্তু অবশ্য সত্যটা জানতে তো আর বাধা নেই। তবে আরো সতর্ক হওয়া যাবে। সামিরার মা বাবা পর্যন্ত এসেছে এখানে। অবশ্য এই সময়টাতে না চাইতো সবার চোখের পাতা যেন বুঝে আসছে। আয়ুষের শরীরটাও যেন দুর্বল অনেকটা। একবার বসেছে তো আরেকবার পরের মুহূর্তে দাঁড়িয়ে হাঁটা দিচ্ছে। সারা রাতে একবারও ডাক্তার বাইরে আসেনি যে জিজ্ঞেস করবে কি হয়েছে আসলে। তবে তার সন্দেহ এটা অবশ্যই অ্যাসিড টাইপ কিছু হবে, নয়তো পুরো চেহারা এমন পুড়ে যাবে কেন? তবে চেহারার থেকে হাতটা একটু বেশি ঝলসে গিয়েছে। উপরের উজ্জ্বল শ্যামলা চামড়াটা গলে জবুথুবু হয়ে গেছে, ভেতরের মাংসটুকুও গলে গিয়েছে। রাত প্রায় 4টের উপরে ঘড়ির কাঁটা গিয়ে পৌঁছেছে। নিস্তব্ধ বাড়িখানা হল রুমের মাঝে দেয়ালের টানানো 3 হাতের বিশাল ঘড়ি কাঁটা টিপ। সবাই বের হওয়ার পর আফরান পুরো সময়টাই ফোনের স্ক্রিনে চোখ রেখেছিল। সবটাই তার দৃষ্টিসীমার মাঝেই ছিল। আফরান খুব ভালো করে জানতো তার হৃদয়ে আরুকে দেখার ব্যাকুলতা সে কিছুতে দমন করতে পারবে না। আর এটাতে নিশ্চয়ই কেউ না কেউ বা হাত ঢালবে। তাই তো একটা ক্যামেরাম্যান এ বাড়িতে আনা নিষেধ ছিল। ঠিক ভালো করেই জানতো আগে থেকেই এমন কিছুই উল্টোপাল্টা করে বসবে কন্ট্রোললেস হয়ে। এটাকে আফরান কিছুতেই কন্ট্রোললেস উপাধি দেবে না। যেটা পাওয়ার উপযুক্ত যোগ্য তাকে এসে সেই জায়গায় থাকতে হবে।
এটাই তার রুলস। সামিরা বের হওয়ার পরই আফরান আরিয়ার রুমে এসে প্রথমেই আরিয়ার দিকে তাকিয়ে একবার মৃদু হেসে আরিয়ার মাথার কাছে এসে বসে মুখের উপর চুলগুলো সরিয়ে দিয়ে বলতে লাগলো, আমার কাছে ভালোভাবে বাঁচতে পারতে আজ, তুমি চাইলে এসব কিছুই হতো না। কথাটা বলেই কপালে পরশ এঁকে দেয়, মাথায় হাত বুলাতে বুলাতে বলে, তুমি জানো আজ কতটা তীব্র ইচ্ছে হয়েছিল এই সময়টার জন্য, তাই তো একজন মহিলাকে দিয়ে ওই স্প্রেটা তোমার সামনে বারবার দেওয়া হয়েছিল তখন, তাই তো জ্ঞান হারিয়েছো। না হলে তুমিও চলে যেতে আমাকে এভাবে একা ফেলে। আজ কেন তোমার প্রতি এতটা আসক্তি কাজ করছে? অন্য দিন তো এতটা নেশা ছিল না তোমার প্রতি আমার আসক্তি। এতটা সময় আফরান আরিয়ার পাশে বসে শুধুমাত্র আরিয়ার মুখপানে তাকিয়েছিল আর নিজেকে হারাচ্ছিল বিভিন্ন ভাবনায়। এইটুকু বলতে আরিয়া আচানক একটু নড়ে চড়ে এক সাইড হয়, আফরানের ড্রেসের পেটের ওপর ডান হাতটা ফেলে। আফরান কপাল কুঁচকে তাকায়, বুকের উপর ক্ষতটা দেখতেই বিরক্তির এক শ্বাস ফেলে। উপরের দৃশ্যমান রক্তটুকু পাশ থেকে হাত বাড়িয়ে টিস্যু দিয়ে মুছে ফেলে। তারপর আবারও আরিয়ার হলুদ ফসা সে আকর্ষণীয় হাতখানার দিকে তাকিয়ে একটু মুচকি হেসে নিজের নামটা হাতের মধ্যখানে একটু ফাঁকা জায়গা ইংরেজিতে লেখাটা লক্ষ্য করে, কিন্তু ওটা তো এখন স্পষ্ট নয়, পুরো মেহেদি মিশে গেছে একাকার হয়ে, সবটাই লাল হয়ে গেছে। আপনার বুঝতে পারে তখন মেহেদি না মুছেই তো উঠেছিল, তাই সেটা ভালো হয়নি, মিক্সড হয়ে গিয়েছে সবটা। খাটের পাশ থেকে ছোট্ট বেডসাইডের ড্রয়ার থেকে একটা লাল রঙের পিন নিয়ে ডান হাতটা পেট থেকে উঠিয়ে তালুর একটু নিচে সুন্দরভাবে ট্যাটুর মতো করে লিখে দিল, আদৃত আফরান চৌধুরী। লেখার পর নিজেই কপাল কুঁচকে বলল, প্রথম শব্দটা কেন লিখলাম? ওটা আমার বইয়ের অজানা, তাই এটা আজ থেকে বাদ। নতুন করে আমি কাগজপত্র বানাবো যেখান থেকে এই আদৃত নামটা উঠবে না। কথাটা বলেই আফরান সেই লিখিত নামের জায়গায় একবার চুমু এঁকে দেয়। ছোটের ছোঁয়া পেতে আরিয়া হঠাৎ করেই মা বলে চিৎকার করে লাফিয়ে উঠে সে বসে, ব্যাকুল হয়ে চারিদিকে একবার চোখ ঘুরিয়ে বলতে লাগলো, মা কোথায়? আম্মুর কাছে যাব। কথাটা বলেই চট জলদি খাট থেকে নেমে সামনের দিকে হাঁটা ধরে। আফরানও বিষয়টা বুঝতে পেরে আরিয়ার সাথে পা মিলাতে গিয়ে এক হাতে টেনে নিজের দিকে ফিরিয়ে বলতে লাগলো, আর কি হয়েছে? কোথায় যাচ্ছ এত রাতে? আরিয়া চোখের জল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আফরানের দিকে তাকিয়ে বলতে লাগলো। আফরান স্বাভাবিক গলায় আরিয়ার দুগালে হালকা হাতে নিজের চোখ ফিরিয়ে বলতে লাগলো, আর আম্মুর কি হয়েছে? খুব কষ্ট পাচ্ছে আম্মু, হসপিটাল গিয়েছে আম্মু তাই না? হসপিটাল গিয়েছে আম্মু তাই না? আমাকেও নিয়ে যান না প্লিজ, আমি আম্মুকে দেখবো। দেখো আরও কিছু হবে না, একদম কান্নাকাটি করবে না তুমি, তোমার মায়ের কিছু হবে না, আমি আছি। অসহায় চোখে আফরানের চোখে চোখ মিলিয়ে কান্না জড়িত গলায় কাপা কাপা ঠোঁটে উল্টে আফরানের শার্টের কলারটা চেপে ধরে বলতে লাগলো, আপনি তো অনেক কিছু করতে পারেন, আমার মাকে ঠিক করে দিন না। দেখুন আপনি তো আমায় ভালোবাসেন তাই না? আমিও আপনার সব কথা শুনবো, কিন্তু আমার মাকে বাঁচিয়ে দিন না। কোন নিষ্ঠুর মানুষ এমন করেছে? আমার মা কি ক্ষতি করেছিল বলতে পারেন? আমার মা তো কাউকে চেনে না এখানের, তবে কেন আমার মায়ের সাথে এমন হলো? আর আর আপনার সকল গার্ড তো পুরো বাড়ির চারপাশে পাহারায় ছিল, তবু কিভাবে কে করলো আমার মায়ের সাথে এমন? ভেতরে কিভাবে আসলো ওসব নরপশু মানুষ নামের জানোয়ারগুলো? আফরান ভেবেছিল হয়তো আরো 2 থেকে 3 ঘন্টা অজ্ঞান হয়ে থাকবে, এমন শেষ প্রহরে এসে হুট করে জেগে যাবে, তার জন্য আফরান প্রস্তুতি ছিল না। বাট ওই স্প্রেটাতে তো ঠিক 10 ঘন্টার কথা বলা হয়েছিল। আফরানের ভাবনার মাঝে আরিয়া আফরানের বুকে মাথা গুজে দিয়ে আরো শব্দ করে কাঁদতে লাগলো। আফরান আরুকে আবারও সান্ত্বনা দিতে লাগলো। ইদানিং এই মেয়ের কান্না একদমই সহ্য হয় না, কোনো আবদার না রেখেও পারে না। যতই দিন এগোচ্ছে ততই এই মেয়ের মাঝেই ডুবে যাচ্ছে আফরান। এটা কিভাবে আটকাবে তা জানা নেই। দেখো আরু, আমি নিজে ডক্টর ঠিক করে দিয়েছি, খুব ভালো ডক্টর, ওনার চিকিৎসা করে যাচ্ছে, কিচ্ছু হবে না, চিন্তা করো না। আর যারা এমনটা করেছে তাদেরকেও শাস্তি দিব, কিন্তু তুমি এখন কাঁদবে না। সবাই হসপিটালে গিয়েছে তাই না? আমাকেও নিয়ে চলুন না প্লিজ, দয়া করে আবদার করছি আপনার কাছে। আমাকে কষ্ট দেখে আপনার নিশ্চয়ই খারাপ লাগছে। দেখুন আমাকে ওখানে নিয়ে যান, আমি কাঁদবো না, তাহলে আপনারও কষ্ট হবে না। নিয়ে চলুন না।
আফরান এবার আরিয়াকে শক্ত করে নিজের দু হাতে আবদ্ধ করে নেয় বুকে, তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, হুম, আমার কথা শুনবে না? কাল দুপুরের মাঝেই তোমার মা বাড়িতে থাকবে। আমি কথা বলেছি ডক্টর সংজুনের সাথে, উনি সবটা ভালোভাবেই দেখে শুনে করবে, ভয় পেও না। আর এমন কাঁদতে থাকলে কিন্তু। সত্যি বলছেন কিছু হবে না? আফরান স্মিত হাসে। আরিয়া হালকা একটু স্বাভাবিক আওয়াজে শুনে, কিন্তু এই হাসিটুকু আরিয়াকে বুঝতে দেয় না। একদম পাক্কা কাল দুপুরের মধ্যেই চলে আসবে। শুধু তুমি আমার কথা শুনো আরু, আমি সবটা চেষ্টা করব। বিশ্বাস করি তো আপনাকে। আমি সেই বিশ্বাস নিয়েই তো আপনার কাছে আবদার করলাম। আমি জানি আপনি কখনো আমার আবদার ফেলবেন না। এতটা বিশ্বাস কখন থেকে হয়েছে এই মিস্টার মাফিয়াটার উপর? আরিয়া কোনো কথা বলল না। এক হাতে উল্টো পিঠে এক চোখ মুছে আবারও আফরানের বুকে মুখ গুজে হালকা হাসির স্বস্তির নিঃশ্বাস ফেলে। আফরান নিজেকে হালকা গুটিয়ে নিয়ে নিজের বক্ষ থেকে আরিয়ার মাথা বরাবর করে। এতে আরিয়ার মাথা ঠিক আফরানের বুকের মধ্যখানি ঠেকে। এক হাতে আরিয়ার মাথার পেছনের চুলে হাত রেখে বুকের সাথে আলতো করে চেপে ধরে সাইড থেকে এলো কেশের মাতাল করা সেই সুগন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে চোখ জোড়া বন্ধ করে নেয়, শান্তির পরম নিঃশ্বাস ছাড়ে। শুধুমাত্র এইটুকু ছোঁয়া এত কাছে থেকে পাওয়ার জন্য সে গত সন্ধ্যা থেকে একটু সুযোগ খুঁজেছিল। এত সময় পর সেটা পেয়েছে। এই স্পর্শে কি আছে আফরানের জানা নেই, তবে এইটুকু জানে এটাই তার অশান্ত হৃদয়কে শান্ত করে। মিনিটের মাথায় নিজের গালের এক সাইডে বেজা কিছু আঁচ করতে পেরে বুক থেকে মাথা উঠাতে চায়, কিন্তু আফরান এমনভাবে ধরে আছে যে নিজেকে এখন এখান থেকে সরানো অসম্ভব হয়ে গিয়েছে। তাই নিজের কান্না মাখা মুখশ্রীর ভাঙা গলার শব্দটা কণ্ঠ থেকে সরিয়ে বল, একটু হসপিটাল কল দিয়ে দেবেন? এখন কেমন আছে আম্মু? আফরান যেন শুনেও শুনতো না, নিজেকে চুলের মধ্যে ডুবিয়ে রাখলো। শুনছেন আপনি? আপনি কি শাওয়ার নিয়েছেন নাকি? কথাটা বলে আরিয়া আফরানের পিঠে থেকে হাতটা ছাড়িয়ে নিজের গাল থেকে সেই ভেজাতুর পানি এনে মুছতে গিয়ে হাতের মধ্যে চোখে পড়তে কেঁপে ওঠে। উদ্বিগ্ন কঞ্চে কাপা গলায় বলে ওঠে, কি হয়েছে? রক্ত কোথা থেকে আসলো এখানে? কথাটা বলে আফরানকে আবারও সরাতে চায়। নিশ্চয়ই লোকটার আবার আঘাত লেগেছে, এটা বুঝতে আরিয়া ভুল করবে না, কিন্তু আফরান তো ছাড়ছেই না, এভাবে ধরে আছে। আরিয়া বিচলিত হয়ে দু হাতে আফরানের বাহু ধরে ডাকতে লাগলো, কথা বলছেন না কেন? সত্যি করে বলুন না কি হয়েছে। ছাড়ুন আমায়, আমি দেখবো। কথা বলতে বলতে আরিয়া রক্ষীদ্বয়ের আবারও জলরাশি এসে ভিতর জমায়। টুপ করে আফরানের বুকের উপর 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। প্লিজ ছাড়ুন না, আমি দেখবো। কোথায় লেগেছে আপনার? বলুন না। আফরান এবার ডিস্টার্ব ফিল করে নিম্ন আওয়াজে বলল, চুপ। কথাটা বলে আবারও একটু নড়ে চড়ে আরিয়ার গলার ডান সাইডে চুলগুলোতে আবারও মুখ গুজে ভালোভাবে। এবার আরিয়া নিজের শরীরে আফরানের গরম নিঃশ্বাসের হালকা অনুভব করে। আরিয়ার শরীর অনবদ্য পরিস্থিত কেঁপে উঠে। বুঝতে বাকি নেই সাইকো লোকটা নিশ্চয়ই অসময় তার মাঝে ডুবে যেতে চাচ্ছে, অথবা এভাবেই থাকতে চাচ্ছে। দিদি দেখুন আপনি। আফরান নিজের অবস্থায় থেকে তর্জনী আঙুলটি আরিয়ার ঠোঁটের উপর রাখে। আরিয়ার গলা শুকিয়ে আসছে বারবার। এরই মধ্যে কয়েকবার শুকনো ঝোঁকও গিলে ফেলে। আফরানের প্রগাঢ় অনুভূতির রৌদ্রতাপ শরীরে মৃদু স্পর্শ আরিয়ার কাছে এই মুহূর্তে যেমন বিষাদময় লাগছে, অন্যদিকে আবারও পাগলামো মনে হচ্ছে এক প্রকার। আরিয়াকে চুপ থাকতে দেখে ঠোঁটের ওপর থেকে হাত সরিয়ে নেয় আফরান। আরিয়ার গালের একপাশ রক্তে ভিজে আসছে। আরিয়া বুঝতে বাকি নেই নিশ্চয়ই বুকের বাঁ সাইডটায় আঘাত পেয়েছে, কিন্তু দেখতে পাচ্ছে না এসব। এখন মনটা ব্যাকুল হয়ে উঠেছে বারবার চোখের জলে। এবার আফরানের বুক ভিজে উঠেছে, রক্তের সাথে সংমিশ্রণ হয়েছে ডার্ক লাল কালার, টকটকে লাল হচ্ছে। শুনুন না প্লিজ, কি হয়েছে আপনার? কার সাথে আবার হাতাহাতি করেছেন বলুন না। আরিয়ার শ্বাস বারংবার থেমে আসছে। বিষয়টা খেয়াল করে আরিয়াকে ছেড়ে দিয়ে বুক থেকে মাথা তুলে আরিয়ার গালে দৃষ্টি দিতে বিরক্তি নিয়ে নিজের বুকের দিকে তাকিয়ে আবারও অসহ্যকর বিরক্তি প্রকাশ করে বলল, তেমন কিছু না, একটুখানি। এতটুকু বলতে আরিয়া উতলা কণ্ঠে ক্ষত জায়গায় এক পাশে
হাত রেখেই বলে উঠল, কি হয়েছে? এখানে এতটা কেটে গিয়েছে কখন হয়েছে? এখনো তো রক্ত, এখন এত রক্ত কেন ঝরছে? কে মেরেছে আপনাকে? বলুন না। আরিয়া এমন মরিয়া হয়ে কথা বলার ধরনটা আফরানের কাছে বেশ ভালো লেগেছে। বউ সত্যি তাকে নিয়ে খুব চিন্তা করে, এটা ভাবতে একটা ভালো লাগা ছুঁয়ে যায় আফরানের হৃদয়। বলছেন না কেন? কিভাবে হয়েছে? আফরান একদৃষ্টিতে আরিয়ার সেই বিচলিত হওয়া রিয়াকশনগুলো দেখে যাচ্ছে। আফরানের থেকে কোনো উত্তর না পেয়ে সময় নষ্ট না করে আফরানের 2 হাত ধরে টেনে খাটের উপর বসিয়ে চোখের জল এক হাতে মুছে আবার বলতে লাগলো, কি হয়েছে? কথা বলছেন না কেন? এবারও আফরানের কোনো উত্তর আসলো না, তাই এখানে না দাঁড়িয়ে থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে আফরানের অপর পাশে বসে উপর থেকে রক্তটা মুছতে মুছতে আবারও জিজ্ঞেস করতে লাগলো, আপনি এমন কেন? আমি কিছু জিজ্ঞেস করলে উত্তর দেন না কেন? এভাবে এতটা ক্ষত, কতগুলো দাগ বসেছে এখানটায়, কষ্ট হচ্ছে না আপনার? কিভাবে এতটা সহ্য করে থাকেন? বলেছি না সবকিছু ছেড়ে দিয়ে চলে আসতে, লাগবে না এমন কাজ যেটাতে আপনাকে এতটা আঘাত পেতে হয়। ওই সব মানুষের মাঝ থেকে বেরিয়ে আসুন না প্লিজ। চাচা জানেরও ভালো উন্নত মানের কোম্পানি আছে, ওসব ছেড়ে চলে আসুন না। আপনার উত্তর না দিয়ে নিজেও বক্স থেকে একটু তুলা নিয়ে আরিয়ার গালে লেগে থাকা রক্ত প্রবাহগুলো মুছে দিল। বড্ড বেমানান লাগছে ওই ইনোসেন্ট মুখাপে লাল রক্তটা। আরিয়ার চোখের জল আটকাতে চেয়েও পারছে না, বারবার চেয়েও বুক থেকে পিঠ অবধি ব্যান্ডেজ টেনে বেঁধে দিতে লাগলো। কখন আঘাত পেয়েছেন? এতটা বেপরোয়া কেন? শরীরে জখম দেখেও কিছু করেননি কেন? কতটা রক্ত ঝরেছে এতক্ষণে বুঝতে পারছেন? দেখুন আপনার এসব সহ্য করার ক্ষমতা থাকতে পারে, কিন্তু আপনাকে এসব অবস্থায় দেখতে আমার মোটেও ভালো লাগে না, বলে দিচ্ছি। একদম সহ্য করতে পারি না এসব। তখন তুমি আমার কথা মতো আমার কাছে আসলে এসব হতো না। ঠিক বুঝলাম না। খুব দেখতে ইচ্ছে হচ্ছিল যে তোমার স্পর্শ পেতে তীব্র ইচ্ছে হচ্ছিল। নিজেকে বড্ড বেহায়া মনে হয়েছিল। খুব ডাকার পরেও যখন আসলে না, তখন আর সহ্য করতে পারিনি। আরিয়া চমকে উঠে কিছুটা হকচকিয়ে ব্যান্ডেজটা বাঁধা শেষ করে আফরানের সামনে বসে উতলা কণ্ঠে প্রশ্ন তুলল, আপনি কি বলতে চাচ্ছেন? সহ্য করতে পারেননি মানে কি? এটা আপনি নিজেই করেছেন তাই না? তার মানে আপনাকে কেউ আঘাত করেনি, আপনি নিজেই? এতটুকু বলতেই গলায় দলা পাকিয়ে আটকে যায় পরের শব্দগুলো। না চাইতো গড়গড়িয়ে বুক বয়ে যায় সিক্ত নয়নের অশ্রু। পলক্ষীন চোখে তাকিয়ে আছে আফরানের চোখে নিজের মতো অশ্রু সমূহ প্রবাহ হচ্ছে। জামার অগ্রভাগ ভিজে গেছে এতক্ষণের কান্নাতে। আফরান বউকে এমন করে পলক্ষীন তাকিয়ে থাকতে দেখে বলছিল, এই চোখের অভিযোগের বিশাল সাগর বানিয়েছে, তাই তো এমন করে কান্না করছে। কিন্তু এই মুহূর্তে চোখের জলটুকু সহ্য করতে পারছে না, তাই একটু হাসি এনে ডান হাতে আরিয়ার চোখের জল মুছে দিতে চাইল। কিন্তু আরিয়ার এই ব্যবহারটা এই মুহূর্তে আশা করেনি আফরান, তাই কপাল কুচকায়। আফরান আরিয়ার চোখের জল মোছার জন্য হাত বাড়াতে আরিয়া আফরানের সামনে থেকে একটু পিছিয়ে গিয়ে বলে ওঠে, একদম টাচ করবেন না আমায়। আপনি কখনো ভালো হওয়ার মানুষ নয়, বুঝে গিয়েছি আমি। ভেবেছিলাম অন্তত আমার জন্য হলেও অনেক কিছু স্যাক্রিফাইস করে মানিয়ে চলবেন, কিন্তু এখন তো দেখছি না, বেশি করছেন আরো। লাগবে না আপনার ওই স্পর্শ, যে স্পর্শে নিজেকে অপরাধী মনে হবে আমার। সামান্য বিষয়টুকুতে মেন্টাল লোকেদের মতো বিহেভিয়ার করবেন। বেশ ভালো করুন। আপনি শুধু নিজেরটা বোঝেন। একবারও ভেবেছেন আমার কথা? মনে তো হচ্ছে না। আপনার ব্যবহারগুলোতে ভালোবাসা তো নয়, উল্টো আপনাকে আমার কাছে জঘন্যতম পাগল একজন ব্যক্তি ছাড়া কিছুই মনে হচ্ছে না। আসবেন না আমার কাছে একদম। আপনি সত্যি পাগলামো নয়, উল্টো নিজেকে পাগল প্রমাণ করে দেন সব কিছুতে। কোনো দিন আমায় বোঝেননি। কথাগুলো বলেই 2 হাতে চোখ মুছে খাট থেকে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরে। আফরান বুঝল আরিয়া সত্যি রেগে আছে, অর্থাৎ নিজের স্বামীর এই কষ্টটুকু সহ্য করতে পারছে না। সত্যিটা না বলাই ভালো ছিল মনে হচ্ছে। নিজেই মনে মনে কিছুটা আফসোস করতে লাগলো। আরু বলে পেছন থেকে ডাকলো,
দেখো আরু, আমার জন্য তখন সময়টা খুবই বিষাক্তময় ছিল। কেন করেছি জানি না, তবে ইচ্ছে করে করিনি, সত্যি বলছি। আরিয়া শুনেও যেন শুনছে না, দরজা অবধি চলে গেছে কোনো উত্তর না দিয়ে। তাই আফরান এবার খাট থেকে অতি দ্রুত পায়ে আরিয়ার পিছু যেতে লাগলো। দেখ আরু, আবার উল্টাপাল্টা করবি না, দাঁড়াতে বলেছি আমি, নয়তো ভালো হবে না তোর জন্য। আরিয়া আফরানের কথার কোনো অভিব্যক্তি প্রকাশ না করে রুম ছেড়ে পাশের রুমে গিয়ে কিছুটা আওয়াজ করে দরজা ঠাস করে বন্ধ করে দেয়। আফরান দ্রুত পায় এসেও আরিয়ার দৌড়ে আসার সাথে পা মেলাতে পারেনি। আরিয়া দরজা আটকে বিছানার উপর হুমড়ি খেয়ে পরে কাঁদতে লাগলো। কেন এত প্যারা সহ্য করতে হয় তাকে? মায়ের অবস্থার কথা ভাবতেই মাথাটা আবারও ব্যথা শুরু হয়। তার উপর এই লোকটার একের পর এক বাধ্যকতামূলক কাজ তো আছেই। সব মিলিয়ে আরিয়ার ভীষণ ভাবে কান্না পাচ্ছে। এই মুহূর্তে বালিশে মাথা গুজে কাঁদতেই লাগলো। দরজার ঠকঠক আওয়াজ করে আফরান বলতে লাগলো, বললাম তো তখন মাথা ঠিক ছিল না আরু, এখন আবার মাথাটা এমন জ্বালিয়ে জ্বালিয়ে খাস না। আর তোরই তো দোষ, তাই না? এখন আবার আমার সাথেই রাগ দেখাচ্ছিস। তুই কথা না শুনলে এমন করতাম আমি? দেখ আরু, দরজা খুলতে বলেছি। আচ্ছা ঠিক আছে, আর এমন করবো না, কন্ট্রোল করবো নিজেকে, হয়েছে? প্রায় আধ ঘন্টার মতো ধৈর্য নিয়ে আফরান এভাবে বিভিন্ন রকম কথা বলে মানাতেই চেয়েছে আরিয়াকে, কিন্তু ভেতর থেকে আরিয়ার গুনগুন কান্নার আওয়াজ ছাড়া কিছুই আসেনি। এবার ধৈর্যের বাঁধ ভাঙে। হাত দুটোর রগ একবার ভেসে উঠেছে তো আবার মিশে যাচ্ছে। নিজেকে যথেষ্ট ধরে রাখার চেষ্টা করছে, নয়তো একটু আগের কথাটার মূল্য থাকবে না আরিয়ার কাছে। তাই এখনো অবধি গলার আওয়াজ স্বাভাবিকই আছে। এবার আর না রেখে সোজা কথা বলতে লাগলো। ঠিক আছে, এভাবেই থাক, লাগবে না তোর দরজা খোলার। তবে শোন, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। বলেছি যখন ধৈর্য ধরবো তাহলে ওটা আমি করবই, কিন্তু এমন রাগ করে থাকলে কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারছি না কতক্ষণ নিজেকে আটকাতে পারবো। তখন কি করবো তোর আইডিয়া নেই আরু। ঠিক দ্বীপ্রহরের সময় আরিয়ার ঘুমটা ভেঙে, সেটাও বারান্দার ওপাশ থেকে গুঞ্জনের আওয়াজ পেয়ে। লম্বা ঘুম হয়েছে এক কথায় বলা যায়। আজ সূর্যের আলোতেও আরিয়ার ঘুম ভাঙতে পারেনি। রাতে কান্না করতে করতে কখন ঘুমিয়েছিল বুঝতে পারেনি। আওয়াজ পেয়ে হকচকিয়ে উঠে সঙ্গে সঙ্গে খাট থেকে নেমে বোঝার চেষ্টা করলো কিসের আওয়াজ আর কোথাও থেকে আসছে। দিক বুঝে নিয়ে বারান্দায় গিয়ে নিচে তাকাতেই দেখে বাড়ির সকলের লোকজন আসতে ধীরে আসছে। দুপাশে 3টা ফ্ল্যাটের মানুষ জড়ো হয়েছে। আরিয়ার বুঝতে বাকি নেই, সবাই ফিরে এসেছে মাকে নিয়ে। তার মানে সত্যি বলছিলেন, আমাকে সান্ত্বনা দিতে নয়? চট জলদি বেলকনি ছেড়ে নিজের রুমে দরজাটা খুলে দিতে আকস্মিক পায়ের উপর মনে হলো 70 থেকে 60 ওজনের বিশাল পাথর এসে পড়েছে। আরিয়া না বুঝে একটু ভয় পেয়ে আহা শব্দে চেঁচিয়ে উঠতে মুহূর্তে লক্ষ্য করে আফরান নিজের বাম হাতের কোনোই ঘষতে ঘষতে উঠতে উঠতেই বলল, এখন তো নিজেই ছিলে দিয়েছিস, আর আমি করলেই দোষ? তোরটা দোষ নেই। ও, একটু বলে তো দরজাটা খুলতে পারতি। আরিয়া আশ্চর্য হয়ে আফরানের দিকে তাকায়। তার বুঝতে বাকি নেই নিচে সারা রাত এখানেই দরজা হেলান দিয়ে ঘুমিয়েছে। আপনি এখানে ছিলেন সারা রাত? আফরান কপাল কুঁচকে। আরিয়া, তা কোথায় থাকবো? ভেতরে জায়গা দিয়েছিস? আরিয়ার আবারও মনে হয় রাগ হলো। এই লোকটার কাজকর্ম মোটেও তার পছন্দ না। এতটা পাগল হয় কিভাবে মানুষ? কল্পনা কিভাবে হয় এই লোকটা? তাই বলে এখানে থাকবেন? যা ইচ্ছে করুন, এখন সামনে থেকে সরুন, কথা নেই আপনার সাথে আমার। আবারও এমন করছিস? দেখ আরু, আমি কিন্তু বলেছি ধৈর্য ধরবো, তাই তোর কপাল ভালো দরজাটা ভেঙে দিইনি। হোয়াট? আপনি বসে বসে দরজা ভাঙার প্ল্যান বানিয়েছেন? আপনি যে কতটা ওভার! এইটুকু বলতেই ঠিক হল রুম থেকে জাফরের কণ্ঠ ভেসে আসতে আরিয়া আর কথা না বাড়িয়ে দ্রুত উদ্বিগ্ন হয়ে হন্তদন্ত পায়ে পাশ কেটে চলে যায়। আপনার কপাল কুচকে পেছন থেকে আরিয়া চলে যাওয়ার দৃশ্যটুকু তাকিয়ে থাকে। চীনা থেকে ভালো ডক্টর না ডাকলেই মনে হয় ভালো হতো। এত জলদি আসতে পারতো না। সব সময় আমাদের মাঝে এই ফ্যামিলিটা না ঢুকলে হয় না, যত সব। কথাটা দাঁতে দাঁত পিছিয়ে পড়ে নিজের রুমের দিকে চলে যায় আফরান। পাশ থেকে সামিরা রহিমা বেগমকে ছোট হাত পাখা দিয়ে ধীরে ধীরে বাতাস দিচ্ছে। যদিও এসি চালু করাই আছে, তবুও মুখের উপর গরম ভাব যেন না পড়ে। ডক্টর বলে দিয়েছে পুরো মুখে ব্যান্ডেজে বাঁধা, থুতনি থেকে নিয়ে কপাল অবধি কয়েক মাস পর এটা খোলা হবে। ডান হাতের আঙুল থেকে শুরু করে কবজির অবধি পর্যন্ত
ব্যান্ডেজ করা বাধাকৃত আছে, তবে সেটাও চীনের স্পেশাল আলগা চামড়ায় হাত। এই হাতের এই অংশটুকুতে কখনো চাপ প্রয়োগ করা যাবে না। তবে চোখ দুটির নিশ্চয়তা নেই, সেটা পরে বোঝা যাবে। মুখের আসল চামড়াও গলে গিয়েছে, তাই অন্য বিশেষ কেমিক্যালে ইউজ করে জোড়া দেওয়া হয়েছে আগের মতন করে। আরিয়া দৌড়ে এসে সবার মাঝে মাকে দেখেই জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, আরিয়া একদম চিন্তা করবে না, তোমার কিচ্ছু হবে না মা, সব ঠিক হয়ে যাবে। আর ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে, মায়ের চেহারাটুকু দেখতে পাচ্ছে না। রহিমা বেগম যেটুকু শক্তি আছে সেইটুকু তা খরচ করে দু হাতে আগলে তুলে আরিয়ার পিঠ জড়িয়ে ধরলাম। হয়তো অনেক কিছু বলতেছেও পারছে না, হাত জোড়া কাঁপছে রহিমা বেগমের, শরীর ঠান্ডা হয়ে আসছে। আপাতত কারোর মন মানসিকতায় ভালো নেই, তার উপর সারা রাত নির্ঘুম চক্ষু, শরীর ক্লান্ত তাই ছেয়ে আছে সবারই। রহিমা বেগমকে তার নিজের রুমে নিয়ে গিয়েছে আরিয়া, তার মায়ের পাশে বসে হাত পাখা দিয়ে ধীরস্থির ভাবে বাতাস দিচ্ছে, তার চোখ জোড়া ভিজে যাচ্ছে বারবার। হসপিটালে কি হয়েছে সবটাই শুনেছে ডক্টর, হসপিটালে কি হয়েছে সবটাই শুনেছে আরিয়া। ডক্টর কি বলেছে সে অনুযায়ী মায়ের সব চিকিৎসা সেবা করতে চায়। রহিমা বেগম এক হাতে আরিয়ার বা হাতটি ধরে আছে আলতোভাবে। গতকাল থেকে কারোই ভাবে ঠিকভাবে খাওয়া দাওয়া হয়নি এখনো অবধি। আজ হলুদ হওয়ার কথা ছিল, এইটা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেরই জানা। আর কেন সেটা বন্ধ হয়ে গিয়েছে সেটাও কারো অজানা নয়। ক্লান্ত শরীরটা নিয়ে গা এলিয়ে মাত্রই আক্ষিদায় বন্ধ করেছিল আয়ুষ। তারই মাঝে সামিরা দরজায় কড়া নাড়ে। আয়ুষ শোয়া থেকে একবার দরজার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এসো। সামিরা ভেতরে এসে আয়ুষকে উদ্দেশ্য করে বলল, শরীর খুব ক্লান্ত। আয়ুষ নিজের অবস্থা থেকে প্রতি উত্তরে বলল, একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ঘুমান। কথাটা বলে সামিরা চলে যাওয়ার প্রস্তুতি নিতেই আয়ুষ বলে ওঠে, যেটা বলতে এসেছিস বলে যা। সামিরা আয়ুষের দিকে তাকিয়ে একবার ঢোক গিলে বলল, কেউ তো খাবার খায়নি, মানে বাড়ির যে অবস্থা এখন রান্না করাটাও সম্ভব না। বলছিলাম যে কিছু খাবার বাহির থেকে। এইটুকু বলতে আয়ুষ বলল, ওকে, অর্ডার করে দিচ্ছি এক্ষুনি। সামিরা দুই দিকে মাথা দুলিয়ে আবারও চলে যেতে নেয়। আসলে সামিরা একটু আনকমফোর্টেবল ফিল করছে আয়ুষের সাথে কথা বলতে। রাতে তো চিন্তায় গ্রাস করেছিল সব কিছু, তাই তো এত কিছু ওই খেয়াল ছিল না কারোরই। পেছন থেকে আয়ুষ ডেকে বলল, এখানে আসে একটু। সামিরা আয়ুষের কথা মতো আয়ুষের একটু সামনে এসে দাঁড়িয়ে বলল, কিছু লাগবে? বস এখানে। নিজের পাশের জায়গাটায় হাত দিয়ে দেখিয়ে ইশারাই করলো। আয়ুষ মাথা ব্যথা? প্রচুর। টিপে দেবে? আয়ুষের দুর্বল গলা নিম্ন আওয়াজটা কখন থেকে সামিরা খেয়াল করছে, হয়তো বড্ড বেশি ক্লান্ত উনি। কথাটা ভেবেই সামিরা সংকোচ ছাড়া রাউন্ড জামা দুই দিকে হাত দিয়ে ধরে আয়ুষের দেখানোর জায়গাটায় বসে। দুই পায়ের মাঝে জামার অতিরিক্ত অংশটুকু গুজে দিয়ে আয়ুষের মাথায় হাত বাড়িয়ে দিল। আয়ুষ ঠোঁটের কোণে হাসি লুকিয়ে শোয়া থেকে উঠতে উঠতে বলল, ওয়েট। পাশ থেকে ফোনটা নিয়ে সামিরার কথা মতো খাবারের অর্ডার করে দিয়ে আবারও জায়গায় ফোনটা রেখে সামিরার দিকে তাকিয়ে বলল, তোর খুব খারাপ লাগছে? না, আপনি ঘুমান, আমি টিপে দিচ্ছি। লাগবে না, আমি তো এমনি বললাম তোকে এখানে আনার জন্য। কথাটা বলে আয়ুষ দুষ্টু হাসলো। আয়ুষের এমন কথায় সামিরা কিছুটা হাসপাস করে, চোখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলল, ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। সামিরার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আয়ুষ বলে উঠল, আশরাফের সাথে তোর এত কিসের কথাবার্তা? আয়ুষের কথাটা গায়ে ছ্যাঁচ্ছাৎ করে উঠল। ঠিক কি বলতে চাচ্ছেন আপনি? শুনলাম ওটার সাথে ভবিষ্যৎ। ফালতু কথা বলবেন না বলে দিলাম, আমি যাচ্ছি এখান থেকে। কথা শেষ করে সামিরা জায়গা থেকে উঠে দাঁড়িয়ে সামনের দিকে হাঁটা ধরে। চেহারা অসম্ভব বিরক্তিকর আভা প্রকাশ পাচ্ছে। আয়ুষ পেছন থেকে বলে উঠল, আয়ুষের কথাগুলো শুনলো কিনা জানি না মানে ধরু আয়ুষের কথাগুলো শুনলো কিনা জানি না, কারণ আয়ুষ এইসব বলার মাঝে সামিরা দরজা
কারো মানসিকতাই ভালো না থাকলেও গতকাল থেকে খালি পেটে আছে, আর কতক্ষণই বা থাকতে পারবে। সামিরা ডাকতে ধীরে ধীরে সবাই টেবিলে জমা হয়। আপাতত কারো মাথায় অন্য কিছু ভাবার মানসিকতা নেই। বিয়ের ব্যাপারটাই হয়তো মাথা থেকে বেরিয়ে গিয়েছে। চুপচাপ খাবার শেষ করে টেবিল ছাড়ে, কারো মুখে একটাও কথা ছিল না। আরিয়া খাবার নিয়ে উপরে গিয়ে রহিমা বেগমের মুখে খাবার তুলে দেয়। ভাবে নাড়াতেও পারে মুখায়ব, কিন্তু ঠোঁট জোড়ায় একটু বেশি নড়াচড়া পড়তে পুরো চেহারা মনে হয় ফেটে যাবে। যদিও পুরো ফেসটা আবৃত ব্যান্ডেজের মাধ্যমে শুধুমাত্র খাবারের সুবিধার্থে নিচে ঠোঁটের থেকে একটু নিচ অব্দি খোলামেলা। বিষয়টা কতটা কষ্টকর সেটা বোঝানোর অপেক্ষায় রাখে না। রাতের খাবার শেষে সবাই নিজেদের রুমে চলে গিয়েছে, এক প্রকার টেনশন নিয়েই বলা যায়। সারাদিন বিয়ের ব্যাপারটা মাথায় না থাকলেও রাতে আফরানকে বাইরে থেকে আসতে দেখে জাফর সাহেবের মস্তিষ্ক নাড়া দিয়ে উঠল। এই ছেলে সব সময় একদম যেন কিছুই হয়নি এমন ভাব নিয়ে থাকে, কিন্তু এই মুহূর্তে এইসব কথা বাড়িও লাভ নেই, তাই কিছু বললেন না। আফরান উপরে উঠতে উঠতে বলল, আগামীকাল বিয়ের কথা আবার কেউ ভুলে যায় না যেন, এটা আমার বউয়ের অসম্মান হবে। বিয়ে ভেঙে গেলে লোকজনের মুখ থেকে কি কি শুনতে হবে সবার নিশ্চয়ই জানা।